একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি বীণাপানি চক্রবর্তী, অধ্যাপক দর্শন বিভাগ। আমি আলোচনা করব তোমাদের আজকের যে সাবজেক্টটি, সেটি হচ্ছে যুক্তিবিদ্যা, আর আলোচ্য বিষয় হচ্ছে শব্দ এবং পদ। যুক্তিবিদ্যায় শব্দ এবং পদ নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে যে শব্দ বলতে আমরা কি বুঝি, যুক্তিবিদ্যায় শব্দ কাকে বলে। আমরা ব্যাকরণে যে শব্দ পড়েছি, যুক্তিবিদ্যা সে একই শব্দই আমরা আবারও পড়ব। আমরা জানি শব্দ হচ্ছে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি হচ্ছে শব্দ, যেমন মা। অর্থাৎ অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হয় শব্দ, যুক্তিবিদ্যায় বলা হয় শব্দ, যেমন মা, মাটি, বই, এগুলো হচ্ছে এক একটা শব্দ। যুক্তিবিদ্যায় শব্দ হচ্ছে তিন প্রকারের: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পদাযোগ্য শব্দ বা পদ নিরপেক্ষ শব্দ। প্রথমে আমার আলোচনা করব আমি পদযোগ্য শব্দ বলতে আমরা কি বুঝি। যে সকল শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, সেই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় বলা হয় পদযোগ্য শব্দ। যেমন বইটি হয় সুন্দর, ছবিটি হয় সুন্দর, বইটি হয় ভালো, মানুষ হয় মরণশীল। এখানে মানুষ এবং মরণশীল এই দুটি শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। তাহলে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে কারো সাহায্য ছাড়া যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয়, সেই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় বলা হয় পদযোগ্য শব্দ। আর যে সকল শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, অর্থাৎ নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না, তবে কারো সাহায্য নিয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে, সেই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হচ্ছে সহপদযোগ্য শব্দ। যেমন ওই লোকটি হয় বুদ্ধিমান, অর্থাৎ টি, টা, খানা, খানি এই শব্দগুলো হচ্ছে সহপদযোগ্য শব্দ। তাহলে আমি যে এখন বললাম ওই লোকটি হয় বুদ্ধিমান, তাহলে এখানে লোকের সাথে টি শব্দটি যুক্ত হয়ে লোকটি হয়েছে, অর্থাৎ এখানে এটা হচ্ছে সহপদযোগ্য শব্দ। এরপরে আমরা যে শব্দটি পাই সেটা হচ্ছে পদাযোগ্য শব্দ বা পদ নিরপেক্ষ শব্দ। যে শব্দগুলো কখনো কোনো অবস্থাতেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না, কখনো না, কোনো অবস্থাতেই ব্যবহৃত হতে পারবে না, সেই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় বলা হয় পদাযোগ্য শব্দ বা পদ নিরপেক্ষ শব্দ। যেমন ছি ছি, হায় হায়, মরি মরি এই শব্দগুলো হচ্ছে পদাযোগ্য শব্দ বা পদ নিরপেক্ষ শব্দ, কারণ এই শব্দগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসাবেও ব্যবহৃত হয় না, আবার বিধেয় হিসাবেও ব্যবহৃত হতে পারে না, কাজে এগুলো হচ্ছে পদাযোগ্য শব্দ বা পদ নিরপেক্ষ শব্দ। কিন্তু আমরা ব্যাকরণে পড়েছি শব্দ হচ্ছে কত প্রকারের? 5 প্রকারের শব্দ পড়েছি, যে তৎসম শব্দ, তদ্ভব, অর্ধতৎসম, দেশি এবং বিদেশি। কিন্তু যুক্তিবিদ্যায় শব্দ হচ্ছে এই 3 প্রকারের: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদাযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দ। তাহলে এই যুক্তিবিদ্যায় শব্দ 3 প্রকার। এখন প্রশ্ন হচ্ছে পদ বলতে আমরা কি বুঝি? যুক্তিবিদ্যায় পদ, ব্যাকরণে যে পদ আমরা পড়েছি সেই পদের সাথে যুক্তিবিদ্যার পদের কোনো মিল নেই। যুক্তিবিদ্যায় পদ হচ্ছে যে সকল শব্দ
বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় বলা হচ্ছে পদ। পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। এই টার্ম শব্দটি এসছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে। টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা, অর্থাৎ কোনো যুক্তিবাক্যের প্রান্তদ্বয় হচ্ছে পদ যুক্তিবিদ্যায়। তাহলে যুক্তিবিদ্যায় পদ বলতে আমরা বুঝি কোনো যুক্তিবাক্যের প্রান্তদ্বয়, অর্থাৎ যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়। এই জন্যই বলা হচ্ছে যে কোনো যুক্তিবাক্যের যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় সেই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় বলা হয় পদ। যুক্তিবিদ্যায় আমরা পদের বিভিন্ন বিভাগ দেখেছি, যেমন সরল পদ, যৌগিক পদ, সাধারণ পদ, বিশিষ্ট পদ, গুণবাচক পদ, বস্তুবাচক পদ, নির্দিষ্ট পদ, অনির্দিষ্ট পদ, একার্থক পদ, অনেকার্থক পদ, গুণবাচক পদ, বস্তুবাচক পদ, জাতার্থক পদ এবং অজাতার্থক পদ। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে কিন্তু আমরা আলোচনা করব এই দুইটা জিনিস, শব্দ এবং পদ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা যুক্তিবিদ্যায় পদ কাকে বলে জানলাম, শব্দও কাকে বলে আমরা জানলাম। এখন কথা হচ্ছে, সকল শব্দই কি পদ? যুক্তিবিদ্যায় কি আমরা সকল শব্দকে পদ বলবো? কিন্তু সকল শব্দই কিন্তু পদ নয়, কিন্তু সকল পদেই শব্দ। সকল শব্দই পদ নয় কেন? আমরা জানি যে একটু আগেই আমরা আলোচনা করেছি যে যুক্তিবিদ্যায় শব্দ হচ্ছে তিন প্রকারের: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদাযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দ। এই তিন প্রকারের শব্দের মধ্যে কেবলমাত্র পদযোগ্য শব্দই হচ্ছে পদ। কারণ পদযোগ্য শব্দ কারো সাহায্য ছাড়া যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে, স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, এখানে কারো সাহায্যের প্রয়োজন পড়ে না। সেই জন্য পদযোগ্য শব্দই হচ্ছে পদ। সহপদযোগ্য শব্দ এবং পদাযোগ্য শব্দ পদ নয়, কারণ তারা স্বাধীনভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না। তাহলে আমরা বলবো যে সকল শব্দই পদ নয়, কিন্তু সকল পদেই শব্দ। এই তিন প্রকারের শব্দের মধ্যে পদযোগ্য শব্দই হচ্ছে পদ। এখন আসো, শব্দ এবং পদের মধ্যে পার্থক্যগুলো কি কি? শব্দ এবং পদের মধ্যে আমরা কি পার্থক্য দেখতে পাই? প্রথমত আমরা সংজ্ঞার দিক থেকে একটি পার্থক্য দেখতে পাই। সেটা হচ্ছে কি, অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ। অর্থপূর্ণ, যেমন মা, মাটি, বই, এগুলো হচ্ছে একটা অর্থপূর্ণ বর্ণ। তাহলে এই জন্যই বলা হচ্ছে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হচ্ছে শব্দ। আর যে সকল শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে কারো সাহায্য ছাড়া, অর্থাৎ নিজে নিজেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে, সেই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় বলা হচ্ছে পদ। কিন্তু আমরা জানি একটি যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। কি কি? উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয়, আর উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সংযোগকারী শব্দ বা চিহ্নটিকে বলা হচ্ছে সংযোজক। তাহলে দেখো যে আমরা সংজ্ঞার দিক থেকে একটা পার্থক্য পেলাম শব্দ এবং পদের মধ্যে। দ্বিতীয় যে পার্থক্যটি আমরা দেখতে পাই, যুক্তিবাক্য দুটি পদ দ্বারা গঠিত হয়। যুক্তিবাক্য দুটি পদ দ্বারা গঠিত হয়। সেই পদ দুটি কী কী? একটু আগেই বলেছি যে একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ। সংযোজক কিন্তু পদ নয়, যে একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ। তাহলে যুক্তিবাক্যে দুইটি পদ দ্বারা আমরা বলতে পারি গঠিত হয়, কিন্তু একটি বাক্যে শব্দের সংখ্যা হচ্ছে চারটি। শব্দের সংখ্যা চারটি। যেমন দেখো, শব্দ হচ্ছে ব্যাকরণ বাক্যের একক। শব্দ শব্দ হচ্ছে ব্যাকরণ বাক্যের একক।
আর পদ হচ্ছে যুক্তিবাক্যের একক। পদ যুক্তিবাক্যের একক, আর শব্দ হচ্ছে ব্যাকরণের একক। বাক্যে শব্দের অবস্থানের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, অর্থাৎ কোনো সুনির্দিষ্ট নিয়ম মেনেই বাক্য শব্দের অবস্থান হয় না। অর্থাৎ বাক্যে, এই জন্য আমরা বলছি যে বাক্যে শব্দের অবস্থানের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু যুক্তিবাক্যে পদের স্থান কিন্তু সুনির্দিষ্ট, নির্দিষ্ট পদের স্থানটা যুক্তিবাক্যের মধ্যে। শব্দের মাধ্যমে আমরা চিন্তা, ইচ্ছা, অনুভূতি, আবেগ, আকাঙ্ক্ষা, বিস্ময় এই শব্দগুলো আমরা প্রকাশ করে থাকি। আর পদের মাধ্যমে আমরা শুধু চিন্তাই প্রকাশ করি, অর্থাৎ পদের মাধ্যমে চিন্তা প্রকাশিত হয়। কেমন? যেমন দেখো, একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে। একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে, যেমন গজ। গজ শব্দের অর্থ হচ্ছে, এটা হচ্ছে এক অর্থ হচ্ছে হাতি, আবার এটা মাপের একক। অর্থাৎ একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে, কিন্তু পদের একাধিক শব্দ থাকে না, সুনির্দিষ্ট অর্থই থাকে পদের। যেমন ধরো আমরা তীর, ফল, এগুলার একাধিক অর্থ রয়েছে। কেমন? তাহলে এই হচ্ছে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য, শব্দ এবং পদ। তাহলে আমরা যে জিনিসটা জানলাম, শব্দ কাকে বলে, পদ কাকে বলে যুক্তিবিদ্যায়, শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কি, সকল শব্দই পদ কিনা, এই বিষয়গুলো। এখন আমি আলোচনা করব পদের ব্যাখ্যাত্ব এবং জাতার্থ। পদের ব্যাখ্যাত্ব ও জাতার্থ। পদের দুটো দিক রয়েছে। একটি হচ্ছে পদের সংখ্যার দিক বা পরিমাণের দিক, আর একটি হচ্ছে পদের গুণের দিক। একটি হচ্ছে পদের পরিমাণের দিক, আর একটি হচ্ছে পদের গুণের দিক। পদের পরিমাণ বা সংখ্যার দিককে বলা হচ্ছে ব্যাখ্যাত্ব, আর গুণের দিককে বলা হয় জাতার্থ। ব্যাখ্যাত্ব হচ্ছে কোনো পদ যদি এক অর্থে ব্যবহৃত হয়, তাহলে যেই ব্যক্তি বা বস্তুকে বুঝায় সেই ব্যক্তি বা বস্তুর সমষ্টি হচ্ছে সেই পদের ব্যাখ্যাত্ব। কেমন? অর্থাৎ পরিমাণ বা সংখ্যা। যেমন মানুষ পদের ব্যাখ্যাত্ব হচ্ছে সকল মানুষ, শিক্ষার্থী পদের ব্যাখ্যাত্ব হবে সকল শিক্ষার্থী। আর জাতার্থ হচ্ছে কোনো পদের সাধারণ গুণ এবং আবশ্যকীয় গুণ। সাধারণ গুণ এবং আবশ্যকীয় গুণকে বলা হচ্ছে সেই পদের জাতার্থ। সাধারণ গুণটা কি? সাধারণ গুণ হচ্ছে জীববৃত্তি, যেটা সব প্রাণীর মধ্যেই বিদ্যমান থাকে, সব প্রাণীর মধ্যেই আমরা দেখতে পাই। যেমন ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, এগুলো আমাদের মানুষের যেমন আছে, তেমনি অন্যান্য প্রাণী, গাধা, গরু, ছাগল, এদের মধ্যেও এই জীববৃত্তিটা আছে, এটা সাধারণ গুণটা আছে। এটাকে বলা হচ্ছে জীববৃত্তি। যুক্তিবিদ্যায় এই সাধারণ গুণটা হচ্ছে জীববৃত্তি। আর যে গুণটা শুধুমাত্র মানুষের আছে আর অন্য কোনো প্রাণীর নেই, সেটাকে বলা হচ্ছে অত্যাবশ্যকীয় গুণ, অর্থাৎ বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তির কারণেই আমরা কিন্তু অন্যান্য প্রাণী থেকে আলাদা। সৃষ্টির সেরা জীব মানুষ, মানুষের বুদ্ধিবৃত্তি আছে, কারণ আমরা ভালো মন্দ, উচিত অনুচিত এই বিষয়গুলো আমরা বুঝতে পারি। কোনটা আমাদের করা উচিত, কোনটা আমাদের করা উচিত নয়, এটা আমরা বুঝতে পারি। তাহলে দেখো, জাতার্থ দুটি গুণের সমন্বয়ে গঠিত হয়। একটা হচ্ছে জীববৃত্তি, আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। একটা হচ্ছে সাধারণ গুণ, যেটা সব প্রাণীর মধ্যে বিদ্যমান থাকে, আর একটা হচ্ছে অত্যাবশ্যকীয় গুণ, বুদ্ধিবৃত্তি, যেটা শুধুমাত্র মানুষের আছে আর অন্য কোনো প্রাণীর নেই। তাহলে জাতার্থ সমান জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি।
অর্থাৎ এর মধ্যে কোনো একটির উল্লেখ করলে কিন্তু জাতার্থ হবে না। যেমন আমি যদি বলি মানুষ হয় প্রাণী, তাহলে এখানে আমি শুধুমাত্র একটা অংশের উল্লেখ করেছি, সাধারণ অংশের উল্লেখ করেছি, জীববৃত্তির উল্লেখ করেছি, বুদ্ধিবৃত্তির উল্লেখ করিনি। আবার আমি যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এখানেও আমি একটা অংশের উল্লেখ করেছি, অর্থাৎ অত্যাবশ্যকীয় গুণটি বুদ্ধিবৃত্তি, এটার উল্লেখ করেছি, জীববৃত্তির উল্লেখ করিনি। কিন্তু যখন আমি বলবো যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তখনই হবে এটা মানস পদের জাতার্থ, কারণ এখানে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি দুইয়েরই উল্লেখ করা হয়েছে। তাহলে কোনো পদের সাধারণ এবং অত্যাবশ্যকীয় গুণটিকেই বলা হচ্ছে সেই পদের জাতার্থ। জাতার্থ সমান জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। জাতার্থ এবং ব্যাথার্থ একে অপরের উপর নির্ভরশীল, এরা পরস্পর নির্ভরশীল। এই নির্ভরশীলতার উপর ভিত্তি করে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা হচ্ছে কি, যদি ব্যাথার্থ বাড়ে তবে জাতার্থ কমে, যদি ব্যাথার্থ কমে তবে জাতার্থ বাড়ে। অর্থাৎ আমাদের যদি ব্যাথার্থ বাড়ে, অর্থাৎ পরিমাণের দিকটা যদি আমাদের বাড়তে থাকে, তাহলে গুণের দিকটা কমতে থাকবে। আবার পরিমাণের দিকটা যদি কমতে থাকে, তাহলে গুণের দিকটা বাড়তে থাকবে। এটাই হচ্ছে এখানে, যদি জাতার্থ বাড়ে তবে ব্যাথার্থ কমে, যদি জাতার্থ কমে তবে ব্যাথার্থ বাড়ে। এই জাতার্থ এবং ব্যাথার্থের এই বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধিটি চলতে থাকে। এটাকে বলা হচ্ছে জাতার্থ এবং ব্যাথার্থের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়ম। অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। যেমন আমরা একটু আগেই বলেছি, মানস পদের ব্যাথার্থ হচ্ছে সকল মানুষ, হ্যাঁ, শিক্ষার্থী পদের ব্যাথার্থ হচ্ছে সকল শিক্ষার্থী। যেমন আমরা যদি বলি যে সকল মানুষ, সকল শিক্ষিত মানুষ, এখানে কার ব্যাথার্থ বেশি? মানস পদের ব্যাথার্থ হচ্ছে বেশি, অর্থাৎ পরিমাণের দিকটা হচ্ছে বেশি। সকল মানুষ অপেক্ষা সকল শিক্ষিত মানুষের সংখ্যা কম, অর্থাৎ আমাদের পরিমাণের দিক যতই বাড়তে থাকবে, গুণের দিকটা ততই কমতে থাকবে। আবার যদি বলি সকল শিক্ষিত সৎ মানুষ, তাহলে সকল মানুষ অপেক্ষা সকল শিক্ষিত সৎ মানুষের সংখ্যা আরও কম। অর্থাৎ সকল শিক্ষিত মানুষ কি সৎ? সকল শিক্ষিত মানুষ কিন্তু সৎ নয়। তাহলে এটা এখানে গুণের দিকটা যতই কমতে থাকবে, পরিমাণের দিকটা ততই বাড়তে থাকবে। আবার পরিমাণের দিকটা যতই বাড়তে থাকবে, গুণের দিকটা ততই কমতে থাকবে। এইভাবেই জাতার্থ এবং ব্যাথার্থের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়মটি চলতে থাকে। কেমন? তাহলে এখানে তোমরা এই বিষয়টা ভালো করে পড়বা। এখানে জাতার্থ কি, ব্যাথার্থ কি সবসময় মনে রাখতে হবে আমাদেরকে। জাতার্থ দুইটি গুণ থাকবে, একটা হচ্ছে জীববৃত্তি, যেটাকে আমরা বলছি সাধারণ গুণ, আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, যেটাকে আমরা বলছি অত্যাবশ্যকীয় গুণ। এবং জাতার্থ দুটি গুণের এই সমন্বয়ে গঠিত হবে। আর কোনো পদের যখন আমাদের যৌক্তিক সংজ্ঞা দিতে হবে, তখন কিন্তু এই পূর্ণ জাতার্থের উল্লেখ করতে হবে। আমরা এখানে কমেরও উল্লেখ করতে পারবো না, আবার বেশিরও উল্লেখ করতে পারবো না। কারণ কোনো পদের যৌক্তিক সংজ্ঞা দিতে গেলে আমাদেরকে কি করতে হবে? পূর্ণ জাতার্থের উল্লেখ করতে হবে। এই জন্য আমি তোমাদেরকে উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি যে মানুষ হয় প্রাণী, এখানে পূর্ণ জাতার্থের উল্লেখ হয়নি, এক অংশের উল্লেখ হয়েছে। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এখানেও কিন্তু এক অংশের উল্লেখ হয়েছে, পুরো অংশের উল্লেখ হয়নি। মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা হবে তখনই যখন আমি পূর্ণ অংশের উল্লেখ করব, যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। তাহলে এটাই হবে যৌক্তিক সংজ্ঞা। তো কোনো পদের যৌক্তিক সংজ্ঞা দিতে গেলে আমাদেরকে সবসময় এই কথাটাই মনে রাখতে হবে যে পূর্ণ জাতার্থের উল্লেখ করতে হবে, কমের উল্লেখ করা যাবে না, আবার বেশির উল্লেখ করা যাবে না। তোমরা নিশ্চয়ই যৌক্তিক সংজ্ঞা পড়েছ যে কোনো পদের যৌক্তিক সংজ্ঞা দিতে গেলে পূর্ণ জাতার্থের উল্লেখ করতে হবে, রূপক বা দুর্বোধ্য কোনো শব্দের ব্যবহার করা যাবে না, কোনো সমার্থবোধক শব্দের মাধ্যমে কোনো পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যাবে না, না নর্থক কোনো শব্দের মাধ্যমে কোনো পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যাবে না। এই নিয়মগুলো তোমরা পড়েছ। কাজেই কোনো পদের যৌক্তিক সংজ্ঞা দিতে গেলে আমাদের এই দুইটা অংশের উল্লেখ করতে হবে, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। আজকে এতটুকুই থাক। তোমাদেরকে
আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।